আমি শ্রী বিশ্বনাথ রাতের কুহেলিতে আপনাদের সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম। আপনাদের আজকে বিশেষ একটা বার্তা দিতে চলেছি। আপনারা তো আমার ভিডিও দেখেছেন, ডক্টর অভয়ার প্ল্যানচেট পরপর 5টি পর্ব দেখেছেন। সর্বশেষ পর্ব যেটা পঞ্চম পর্ব আপনারা দেখেছেন, বিহার গয়ার প্রেতশিলার উপরে, পাহাড়ের উপরে, সাতশো উপরে যে একটি ভয়ঙ্কর জায়গা, সেখান থেকে আপনারা পঞ্চম পর্বটি দেখেছেন। তো অন ক্যামেরায় আপনারা যেটুকু দেখেছেন সেখান থেকেও কিছু বাদ দিতে হয়েছে, কিন্তু অফ ক্যামেরায় সবসময় তো ক্যামেরা অন থাকে না, ক্যামেরা অফও থাকে। তো সেই অফ ক্যামেরায় প্রেতশিলায় যাওয়া এবং প্রেতশিলায় অভিযান করা, প্ল্যানচেট পর্ব করা কি অভিজ্ঞতা, আজ সেগুলো আপনাদের সামনে বর্ণনা করব। দরকার আছে, আপনাদের জানার দরকার আছে, কারণ আপনারা অনেকে বহুদিন ধরে মেসেজ করেন, অনেকেই, যে আপনি তো ভিডিওতে এগুলো দেখান কিন্তু ভিডিওর বাইরে এমন অনেক কিছু ঘটে, নিশ্চয়ই সেগুলো আমাদের সাথে গল্পের মাধ্যমে একটু বলবেন না, শেয়ার করবেন না? তো তাদের জন্যই আমি এই এপিসোডটা আপনাদের কাছে নিয়ে এসেছি। অত্যন্ত ভয়ঙ্কর প্রেতশিলা অভিযানের পর্বটি অফ ক্যামেরায়, যেগুলো আজ এখন আপনাদের সামনে বলতে চলেছি। এগুলো হয়তো আপনারা শোনার পর ব্যাখ্যা খুঁজে পাবেন না, বলে না কথায়, যুক্তিতে যার ব্যাখ্যা মেলে না। তো আমি নিশ্চিত আমার এই ঘটনাগুলো শুনবার পর মনে কোনো ব্যাখ্যা আসবে না। আর যদি আপনাদের মনে কোনো রকম কিছু জাগে এই সম্বন্ধে, যে এটা এই হতে পারে, এটা ওই হতে পারে, অবশ্যই কমেন্টস করবেন। আপনাদেরকে এই জিনিসটি আমি বললাম যে আপনারা নিশ্চয়ই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের মনের অভিব্যক্তি, মনের উপলব্ধি, মনের অনুভব আমাকে একটি কমেন্টস করে জানাবেন। আমি আপনাদের সমস্ত কমেন্টস দেখব এবং পড়ব এবং প্রয়োজনে উত্তর দেব। আপনাদের একটা কথা বলি, এই কথাটা বলা খুব জরুরি। তার কারণ অনেকে কমেন্টস করেছেন, আমার গলায় যে উত্তরীয়টি আছে বা ওড়নাটি আছে, এটা দেখছেন তো, এটা আপনারা কোনো এক রাজনৈতিক দলের পক্ষপাতী বা পক্ষপাত দুষ্ট বলবেন হয়তো। তো তাদের জন্য আজকে বলি, এটা কোনো রাজনৈতিক কালার নয়, এটা হচ্ছে বাবা মহাদেবের রং, শিবের রং। আমরা কিন্তু শিব পরিবার, আমার ফ্যামিলি সবাই শিব ভক্ত। আর এটা হচ্ছে গৈরিক কালার, শিবের প্রিয় রং। আমার হাতে দেখুন, শ্রাবণ মাসে এটা বেঁধেছিলাম, ভরা শ্রাবণ মাস, আমরা যতটুকু পেরেছি তার নামে চলেছি। তো যারা ভুল করছেন, এটিকে, এই কালারটিকে রাজনৈতিক রং দিতে চাইছেন, এটি বাবা মহাদেবের প্রিয় রং, গৈরিক কালার। আমরা পছন্দ করি এবং আমরা এটা খুব আনন্দের সাথে ব্যবহার করি। রাজনৈতিক দিকে নেবেন না প্লিজ। আমি সম্প্রতি বিহার গয়া প্রেতশিলার প্ল্যানচেট পর্ব করে এলাম। তো আমি যখন হোটেল থেকে বেরোলাম, আমার গাড়ি নিয়ে, আমি আমার টিম নিয়ে বেরিয়ে এলাম। তো যেতে যেতে প্রেতশিলার কাছাকাছি একটি ব্রিজ হয়েছে। তো আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছি, আমাদের গাড়ি ছুটতে ছুটতে প্রেতশিলার কাছাকাছি এসে গেছি। তো একটা ফ্লাইওভার গেল, ফ্লাইওভারটা নতুন হয়েছে আমি দেখলাম। তো আমি এর আগেও ভিডিও করতে গেছি অনেকবার, 2 বছর আগে গেছিলাম। তো তখন আমার মনে পড়লো না যে আমি ফ্লাইওভারটা দেখেছিলাম। তো তখন ফ্লাইওভারটা দেখে আমি পাইলটকে বললাম যে হ্যাঁ, এই ব্রিজটা আগের বার তো দেখিনি, কি ব্যাপার, এবার এই রাস্তাটা কোথায় গেছে? তো ব্রিজের নিচে আসার সময়, ঠিক যখন ব্রিজের নিচে, আমি ওকে বললাম দাঁড়া, দুটো ছেলে দাঁড়িয়ে আছে ব্রিজের নিচে, দুটো ছেলে দাঁড়িয়ে কথা বলছে। একটি ছেলে একটু রোগা করে, লম্বা, গায়ে একটা কালো টি শার্ট ছিল, আর একটি ছেলে ওর থেকে একটু হাইট কম, একটু হেলদি। দুজনে দাঁড়িয়ে কথা বলছে। তো আমি বললাম দাঁড়া, ওদের কাছে দাঁড়া, আমি জিজ্ঞেস করবো।
আমার জানার ইচ্ছা ছিল যে ওপরের রাস্তাটা কোথায় গেছে, এদিকে কোথায় গেছে, ওদিকে কোথায় গেছে, এটা কি কলকাতার সাথে কোনোভাবে যুক্ত হচ্ছে, এটি আমার কৌতূহল ছিল জানার। তো আমি দাঁড়াবার পরে তখন কিন্তু আকাশে হালকা মেঘ এবং খুব কুয়াশার মতন একটা বৃষ্টির জলকণা পড়ছে। আমি দাঁড়িয়ে বললাম, আমি জানি ওখানে হিন্দিতেই কথা বলবে, ভাই শুনো। তো আমার জানলার কাছে, আমি জানলার কাছ নামালাম, নামিয়ে ওরা একটু এগিয়ে এলো, এসে বলছে বলিয়ে। তো আমি বলছি এ जो ब्रिज है इधर कहाँ गया? তো ডান হাতে গেছে, বললো পাটনা। তো আমি বললাম উধার কাহা গয়া? তা ওই লম্বা ছেলেটি আমার উল্টে প্রশ্ন করলো আপ কাহা जाएंगे? तो আমি বললাম मैं तो पेटशिला अभी जाएंगे। बोलो पेटशिला तो सीधा। अल्लाह हाँ हम जानते हैं, लेकिन हमारा ये जानकारी चाहिए कि ये कहा गया। हम कलकत्ता जाएंगे कल, तो नजदीक में है कोई रास्ता? बोले नहीं, यहाँ से कलकत्ता का रास्ता नहीं मिलेगा, आपको वो जो हाईवे है वहां से जाना पड़ेगा। तो हम बोललाम ठीक है, थैंक्स बाबू बोले আমি আবার বললাম চলো গাড়ি ছাড়ো। জানলার কাজ তুলে দিলাম, দিয়ে গাড়ি ছোটালাম। প্রায় যারা ওখানে গেছেন অন্তত অনুমান করুন 4 থেকে 5 কিলোমিটার রাস্তা হবে। তারপরে ওখান থেকে পেটশিলা 4 কিলোমিটার তো হবেই। তো সেই রাস্তাটা আমরা ঝড়ের গতিতে বেরিয়ে গেলাম। প্রায় আমার গাড়ি তখন 90, কমসে কম 90-তে ছুটেছে, ফাঁকা রাস্তা। পেটশিলায় ঢুকলাম, ঢুকে গাড়ি রেখেই আমরা ওখানে একটি দোকান থেকে, পাহাড়ের নিচে একটি দোকান থেকে কোল্ড ড্রিঙ্কস আর কিছু গ্লাস নিলাম। কোল্ড ড্রিঙ্কসটা আমি কিন্তু ব্যবহার করি না, কালো রঙের একটি কোল্ড ড্রিঙ্কস, ওটি আমি অন্য সময় ব্যবহার করি না। তখনই একমাত্র ব্যবহার করি যখন বুঝতে পারি যে আমার ক্যালোরি ঘেটে যাবে, ক্যালোরি অনেক খরচা হবে, আমার শরীরে এনার্জির দরকার আছে বা আমার টিমের এনার্জির দরকার আছে। একমাত্র ওই সব অভিযানে আমি কিন্তু একটি করে বোতল কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে নিই, গ্লাস নিই। ঠিক তাই করলাম, করে আমরা আর দেরি না করে উপরে উঠতে শুরু করলাম। ধরুন প্রায় 700 সিঁড়ি, প্রায় 600 পার হয়ে গেছি। 600 সিঁড়ি পার হয়ে গেছি, আনুমানিক 100 কি তার কম রয়েছে সিঁড়ি। সেই সময় দেখছি, আমরা কথা বলতে বলতে যাচ্ছি, আমাদের টিম আমরা 3 জন ছিলাম, কথা বলতে বলতে যাচ্ছি, হঠাৎ দেখছি ওপর থেকে 2টি ছেলে নেমে আসছে। আমি অতটা গুরুত্ব দিইনি, তার কারণ ওই সময় আমার মাথায় শুধুমাত্র ডক্টর অভয়া এবং তার পেট বৈঠকটা কিভাবে ঠিক জায়গায় নিয়ে যাওয়া যায়, তাকে ঠিকভাবে নিয়ে আসা যায়, আবার তাকে ঠিকভাবে তার জায়গায় ছেড়ে দেওয়া যায়, এই ভাবনাটাই আমার মাথায় ঘুরছে। তো ছেলে দুটো আমাদের কাছে এসে দাঁড়িয়ে গেল, 4-5টা ধাপ উপরে দাঁড়িয়ে গেল। হ্যালো আঙ্কেল, हाँ जी, हाँ याद आया, पहचाना? মানে আমাকে বলছে যে চিনতে পারছেন হিন্দিতে। তাহলে नहीं तो, बोले कलकत्ता का रास्ता पूछा। अरे अरे बस हाँ, तुम यहाँ? हाँ, कैसे, क्यों, पैदल? पैदल? আমি বলছি আপনাদের সাথে আমার গায়ের লোমগুলো খাড়া হয়ে যাচ্ছে। প্রায় 4-5 কিলোমিটার রাস্তা আমি গাড়িতে 90 কিলোমিটার বেগে ছুটিয়ে এসেছি, এসে গাড়িটা রেখেই উপরে উঠতে শুরু করেছি। সেই ছেলেগুলো নেমে আসছে। আমি বললাম तुम इतना जल्दी यहाँ कैसे पहुंचा? बोले क्यों, पैदल से? इतना हिम्मत है तुम्हारा बाबू, सैल्यूट। বললাম, ওরা আবার নেমে গটগট করে নেমে চলে গেল। আমি থ মেরে গেলাম। আমি হাঁটছি, খুব ধীরে ধীরে উপরে উঠছি। আমার পাইলট বলল, স্যার ব্যাপারটা কি হলো? আমি হ্যাঁ সেটাই তো ভাবছি। আমার যে ক্যামেরাম্যান ও বলছে যে স্যার এটা কিন্তু ঠিক স্বাভাবিক লাগলো না। আমরা গাড়িতে করে এলাম, এত স্পিডে গাড়িতে ছুটিয়ে ও এতটা রাস্তায় এসে 700 সিঁড়ি উপরে উঠে গেছে, তারপর ওখান থেকে নামছে, এটা কি করে সম্ভব? আমি বললাম, দেখো পৃথিবীতে এমন অনেক কিছু প্রতিনিয়ত ঘটে চলেছে, যুক্তিতে যার ব্যাখ্যা পাওয়া যাবে না, যতই খোঁজো ব্যাখ্যা নেই কোনো। তো আমি প্রথম পেটশিলায়, মানে তার আগে কিন্তু আমরা 2বার উঠেছি দিনে, আর ওটা সন্ধ্যার আগে আগে ওঠা, 3বার উঠছি। শারীরিক অবস্থা বুঝতেই পারছেন আপনারা, ক্লান্ত।
কিন্তু তার ভেতরেও আমি ক্লান্তি অনুভব করছি না। রাস্তা সিঁড়ি উঠতে উঠতে মাঝে দুবার আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়েছি এনার্জি বাড়াবার জন্য। তো ছেলেগুলো নেমে চলে গেল, আমরা কিন্তু তিনজনাই রীতিমতো বিস্মিত হলাম। ওপরে উঠে ভিডিও করছি। আমার দুটি ছেলে, পাইলট এবং ক্যামেরাম্যান, ওরা একটু টয়লেটে যাবে। তো আমি এর আগেও তো ওখানে অনেকবার গেছি, ওপাশটা একটা জঙ্গল আছে। আমি বললাম তোমরা ওদিকটায় চলে যাও। তা ওরা দুজন গেল ওখানে। বললাম ভয় নেই, আমি এখানে আছি। তা ওরা গেছে, গিয়ে কিছুক্ষণ পরে এলো, মিনিট 5-6 হবে এরকম একটা টাইমে ব্যাক করলো। করে এসে ওদের মুখে একটু অন্যরকম ছায়া। কি হয়েছে? বলছে স্যার একটা অন্যরকম অনুভূতি ফিল করলাম। আমি কিরকম? বলে আমরা যখন টয়লেট করছি তখন মনে হলো কেউ যেন আমাদের পেছন থেকে ধাক্কা দিল, এবং আমরা পড়তে পড়তে থেমে গেছি, সামনে নিয়েছি। অথচ পেছনে আমরা ছাড়া তো কেউ নেই। এখানে এই পেটশিলায় এখন 3 জন ছাড়া তো আমরা কেউ নেই, আর আপনি এখানে রয়েছেন। কিন্তু ওখানে আমরা দুজনেই একসাথে ধাক্কা অনুভব করেছি। খুব অদ্ভুত লেগেছে। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, এখানে হয়তো তোমাদের টয়লেট করা উচিত হয়নি, হয়তো সেই কারণেই কেউ অখুশি হয়েছে। যাই হোক, আর কখনো করো না তোমরা এরকম। এটা টয়লেট করবার জায়গা নয়, যেতে গেলে নিচে নামতে হবে, খানিকটা নেমে তারপরে। তো যাই হোক, এই একটা অভিজ্ঞতা হয়েছে। তারপরে তো ভিডিওতে আপনারা অনেক কিছু দেখেছেন। আমার ক্যামেরাম্যান বা পাইলট নানান সময় নানা রকম অসুবিধার সম্মুখীন হয়েছে। যদিও আমি কোনো অসুবিধার সম্মুখীন হইনি। যখন পেটশিলা থেকে আমরা নেমে আসছি তখন আপনারা তো দেখেছেন আচমকা একটা বিড়াল কোথা থেকে যেন উদয় হলো, এবং সে আপ্রাণ চেষ্টা করেছে। আপনারা যেটুকু ভিডিও কাটিং দেখেছেন তার থেকে আরো অনেক বেশি ভিডিও সেদিনকে শুট করা হয়েছিল। তো প্রতিটা মুহূর্ত বিড়ালটি আমার পথ অবরোধ করবার চেষ্টা করেছে, এবং এক একটা সময় আমি একটু হুমড়ি খেয়ে পড়েও গেছিলাম। সেই সিনগুলো আপনাদের দেওয়া হয়নি, কেটে দেওয়া হয়েছে। আমি পড়ে গিয়ে একটা বিপদ ঘটতে পারতো, বা বিড়ালটির ওপরে যদি আমি পড়তাম তাহলে বিড়ালটিরও কিছু হতে পারতো। যেটাই হোক, একটা বিপদ হতেই পারতো। তো সেই বিড়ালটি যখন বারবার আমাকে পথ অবরোধ করছে, তখন আমার যে পাইলট, সে বলেছিল স্যার এই ডক্টর অভয়ের বিধেয়ী আত্মা এর মধ্যে নেই তো? তো আমি এই জায়গাটা ডিলিট করতে বলেছি। আমার যে এডিটিং, তাকে বললাম এটা রেখো না। তার কারণ আমার দর্শকরা হয়তো অনেক কিছু এর খারাপ ইঙ্গিত করতে পারে, খারাপ মানে করতে পারে, ওই জন্য তুমি এই লাইনটা রেখো না, এডিট করে কেটে দাও। তারপরে দেখলাম ভিডিওটি যখন বেরোলো, আপনারা প্রায় সকলে, অনেকে কমেন্টস করেছেন যে স্যার এটাই ডাক্তার অভয়ার বিধেয়ী আত্মা। অবশ্যই ও আপনাকে আরো অনেক কিছু বলতে চায়, আপনাকে ওই পাহাড়ে রাখতে চায়, আপনাকে পাহাড় থেকে নামতে দিতে চায় না, ইত্যাদি ইত্যাদি। তখন আমি মনে ভাবলাম যে এটা তো প্রথম আমার পাইলট আমাকে বলেছিল যে এটাই ডাক্তার অভয়ের বিধেয়ী আত্মা আপনাকে কিছু বলতে চাইছে। তো কাটিং ক্লিপটা আপনাদের দেখাবো। অনেক কিছু আছে। আমাকে নামতেই দিচ্ছে, আমাকে বলছে পেটশিলাতেই থাকছে। বাবা এখন তো ভোর হয়ে যাবে, বাড়ি গিয়ে ঘুমাতে হবে, তো হোটেলে উঠতে হবে, ঘুমাতে।
আপনারা কখনো দেখেছেন এরকম কিছু? গভীর রাতে পেটশিলা থেকে এই অবস্থা। ও পায়ে লাগবে তোর গায়ে পড়লে তো দেখো না, দেখো স্যার। মনে তো ডক্টর অভয়া চলে এসছে আপনার সাথে। আচ্ছা, এটা কি ডক্টর অভয়া দিতেই আসমা? হ্যাঁ স্যার, এটা ডক্টর অভয়া। আপনারা যদি গভীর রাতে এরকম পেছন পেছন কেউ আসে কোনো পেটশিলা থেকে, আপনারা কি করবেন? ওকে সাথে নিয়ে যাবেন না ছেড়ে দেবেন? এটা একটা ঘটনা গেছে। তারপরে আমরা যখন নেমে আসছি রাত্রে, কিছুটা নামার পর বাদিকে একটা মন্দির পড়ে। বিকেলের পর কিন্তু সব তালা বন্ধ হয়ে যায়, সব তালা বন্ধ হয়ে যায় বিকেলের পর, সূর্যাস্তের সাথে সাথে আগেই। তো যেতে যেতে প্রথম আমার পাইলট কিছু একটা দেখেছে মন্দিরের ওপরে। নামছি তো, নামতে অনেকটা নামতে নামতে মন্দিরটা দেখা যাচ্ছে বেশ খানিকটা ওপর থেকে। দেখছে কেউ যেন মূর্তির পেছনে লুকিয়ে পড়লো। আমার যে ক্যামেরাম্যান সেও দেখেছে, অফ ক্যামেরা কিন্তু এগুলো সব অফ ক্যামেরার ঘটনা বলছি আপনাদের। আমার যে ক্যামেরাম্যান সেও সেম দেখেছে। আমাকে বলছে, স্যার একটু মন্দিরের দিকে তাকান। আস্তে করে বলছে, মানে খুব নিচু স্বরে, স্যার বাদিকে মন্দিরের ভেতরে একবার তাকাবেন, কিছু আছে ওখানে। আমি তাকালাম, তাকিয়ে দেখলাম হ্যাঁ সত্যি কেউ যেন একজন মন্দিরের পেছনে এরকম করে আবার এভাবে লুকিয়ে পড়লো। আমরা তিনজনেই দেখলাম। তো ওরা আমায় বলছে, স্যার কি মানুষ? আমি বললাম, দেখো মানুষ হোক আর অমানুষ হোক যাই হোক, এই রাত্রে তোমরা এটাই জেনে নাও এখানে যা দেখবে সব অস্বাভাবিক, অলৌকিক, প্যারানর্মাল। তোমরা তো অভ্যস্ত এসব বুঝতে বা দেখতে বা শুনতে, সুতরাং এটা নিয়ে মাথা ঘামিও না। পরে আমি কখনো জিজ্ঞাসা করব এখানকার যারা কমিটি আছে তাদেরকে। তো আমি তো সেখান থেকে তখন ওই দেখে নেমে আসলাম। পরের দিন ভোরবেলায় ফোন করেছিলাম কমিটির একজনকে, যে এরকম রাত্রে নামতে নামতে দেখলাম এরকম ব্যাপার। আমিও দেখেছি, আমরা তিনজনেই দেখেছি। বিষয়টা কি ওখানে মানুষ থাকে কোনো? বলে না, সূর্যাস্তের আগেই তালা পড়ে যায়, তালা বন্ধ যায়। আমিও দেখেছি তালা বন্ধ ছিল, গেটটায় তালা বন্ধ ছিল বাইরে থেকে। বললো ওখানে কোনো মানুষ থাকে না রাত্রে, আপনাদের চোখের ভুল, অথবা আপনারা সত্যি কিছু দেখেছেন যেগুলো ওখানে ঘুরে বেড়ায়, সবাই জানে। তো আমি তখন বুঝলাম ব্যাপারটা কি, যা আমরা দেখেছি সেটা কি জিনিস ছিল। এরপর আরো একটা ঘটনা ঘটলো। রাস্তা যখন আমরা সেই গাড়িতে উঠবো, আমাদের গাড়িটা রাখা রয়েছে তো অন্ধকারে ছিল, আমরা সেখানে গেলাম, ব্যাগপত্র রেখে গাড়িতে উঠলাম। গাড়ি স্টার্ট দেওয়া হলো। গাড়ি স্টার্ট দিয়ে যখন আমরা ঘুরিয়ে রাস্তায় উঠবো, দুদিকে জঙ্গল, বড় বড় পাথর পড়ে আছে। মানে রাত্রের, গভীর রাতে, শেষ রাতের দৃশ্যটা যে কতখানি ভয়ঙ্কর লাগবে আপনাদের, সেটা আপনারা অনুভব করুন। গাড়িটা যেই ঘুরছে, টার্ন নিয়েছে, সেই মুহূর্তে আমরা দেখলাম, আমি দেখেছি, আমার ড্রাইভার দেখেছি, বাহাতে সেই ছেলে দুটি দাঁড়িয়ে রয়েছে। আমাদের বাহাতে সেই ছেলে দুটি দাঁড়িয়ে রয়েছে এবং তাকিয়ে রয়েছে আমাদের দিকে। তখন আমাদের গাড়ি স্পিড নিয়ে নিয়েছে। আমি বললাম, এই গাড়ি থামাও। পাইলটকে বললাম, এই গাড়ি থামাও, ছেলে দুটো দাঁড়িয়ে আছে। বলল, না স্যার প্লিজ স্যার, আপনার পায়ে পড়ি, গাড়ি থামাতে বলবেন না। এখানে গাড়ি থামালে অসুবিধা হয়ে যেতে পারে আমাদের, আপনার হবে না হয়তো, আমাদের অসুবিধা হয়ে যাবে, নিতে পারবো না স্যার। ওরা মানুষ নয়, আপনি কেন বুঝতে পারছেন না? কেন ওদের সামনা করতে চাইছেন? আমি দেখলাম, আমি যদি গাড়ি এখন জোর করে ওদের ধমক দিয়ে থামাই, আর কিছু না হোক আমার ওই ছেলে দুটির সমস্যা হয়ে যাবে। তার কারণ ওরা চূড়ান্তভাবে ভয় পেয়েছে। আর আমার পাইলট যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে কিন্তু সারা রাত, মানে বাকি যে রাতটুকু রয়েছে ওইখানেই পড়ে থাকতে হবে। তার কারণ আমি কিন্তু গাড়ি চালাতে পারি না। আগে পারতাম, কিছু ঘটনার পর আমি একদম বাদ দিয়ে দিয়েছি, পারি না এখন। তো
আমি ওকে আর বাধা দিলাম না। ও গাড়ি, আমি বললাম তুমি ব্যস্ত হও না, তুমি লিমিটে চলো, 80-90-এর মধ্যে থাকো, উপরে উঠো না। তো গাড়িও অনেকখানি ছুটিয়ে তারপরে যখন একটা বাজারের কাছে আসলো, তখন আমি বললাম একটু দাঁড়াও, একটু কোল্ড ড্রিঙ্কস খাও, তোমরা অসুস্থ হয়ে পড়েছো। তো সেখানে ওরা দাঁড়াতে চাচ্ছে না, কেন লোকজন নেই তো, লাইট জ্বলছে, দোকান পাশার বন্ধ, সব লাইট জ্বলছে, ওরা তবু সাহস পাচ্ছে না যে ওই ছেলে দুটোকে যদি আবার দেখা যায়। তা আমি বললাম ভয় নেই, তোমাদের গাড়ি থেকে নামতে হবে না, গাড়িতেই বসে থাকো, গাড়ির এসি চলুক, কাজ বন্ধ থাকুক, তোমরা আগে কোল্ড ড্রিঙ্কস খাও। তো আমি জোর করে একরকম গাড়ি দাঁড় করিয়ে ওদের কোল্ড ড্রিঙ্কস খাওয়ালাম, সঙ্গে রাবড়ি ছিল ওটা খাওয়ালাম, যে ওদের এনার্জি বাড়ুক। আর আমার যে ক্যামেরাম্যান, তার দৃশ্য তো আপনাদের দেখাতে পারবো না, বর্ণনা করি। আমি দেখলাম সে বসে আছে, বসে ওর হাতটা রয়েছে এরকম সিটে, আমি মানে থরথর করে কাঁপছে হাত, শরীরটা কাঁপছে। আমি কিছু বললাম না, যে এখন আমার রিয়াক্ট দেওয়া ঠিক হবে না, আগে আমি হোটেলে পৌঁছাই, তারপর যা করার করবো বা বলবো। তো ওদের কোল্ড ড্রিঙ্কস খাইয়ে আমি বললাম চলো গাড়ি চালো। আবার গাড়ি ছেড়ে তারপরে আমরা হোটেলে এসে উঠলাম, হরিয়ানা ভবন। তো সেখানে উঠলে পরে আমি আমার ঘরে যাচ্ছি, ওদের ঘরে বললাম যাও তোমরা বিশ্রাম করো, সকাল হয়ে গেলে কথা হবে। বলছে না স্যার, আমি আপনার সাথেই থাকবো। আমার ক্যামেরাম্যান বলছে যে থরথর করে কাঁপছিল, তখনও কাঁপছে। আমি বলছি কেন, কি হয়েছে তোমার, তুমি তো আজকের নও, আমার সাথে বহুদিন বহু ভয়ঙ্কর জায়গায় গেছো। বলছে না স্যার, আজকে আমি আপনার সঙ্গেই থাকবো। আমি আমার ঘরে নিয়ে আসলাম, চেয়ারে বসতে বললাম, দেখছি সমানে কাঁপছে। আর তোমার এরকম হচ্ছে কেন? বলে জানি না স্যার, আমার শরীরটা খুব ভার হয়ে গেছে, আর আমার খুব ভয় লাগছে, আমি একা হোটেলের ঘরে থাকতে পারবো না। আমি বললাম ঠিক আছে, তুমি তোমার সঙ্গে আরও কাউকে দিচ্ছি, আর তোমার যাতে ভয় না থাকে আমি সেই ব্যবস্থা করছি। বলে আমি কিছু আমাদের এরকম পদ্ধতি আছে, ভয় লেগে গেলে কোনো অ্যাসিস্ট্যান্ট যদি ভয় পায়, ভীত হয়, অসুস্থ হয়ে পড়ে, তাহলে কিছু সিস্টেম আছে, আমি সেগুলো ওর উপর প্রয়োগ করলাম। করার পরে আমি বললাম তোমার কোনো ভয় নেই, তোমার কোনো অসুবিধা নেই, তুমি নিশ্চিন্ত হও, আর আমি তো আছি। বলে ওর সাথে আমার পাইলটকে জুড়ে দিলাম, দিয়ে বললাম তোমরা দুজনা এক ঘরে শোবে, আর তুমি গিয়েই ঘুমিয়ে পড়বে। আমার ক্যামেরাম্যানকে বললাম যে তুমি কিন্তু ঘরে ঢুকবে, ঢুকে হাত মুখ ধুয়ে ঘুমিয়ে পড়বে। আমি ওকে বললাম তুমি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়বে, এবং বাস্তবেও তাই হলো। ওর হাত পা কাঁপানিটা কিন্তু চলছিল। তারপরে ঘরে চলে গেল, ঘরে গিয়ে আর কোনো কথা হলো না, আমি ফোনও করিনি আর, কেননা ঘুমের ব্যাঘাত হতে পারে, আমি জানি ও ঘুমিয়ে পড়বে। তো সকালবেলায় ফোন করলাম, ফোন করলে বললাম আমার যে পাইলট সে উঠেছে, ও তখনও ওঠেনি। পাইলটকে জিজ্ঞেস করলাম কেমন আছে ও? বললো হ্যাঁ স্যার, ঘুমিয়ে পড়েছে, ঘরে ঢুকেই আপনি যেমন বললেন গিয়ে ঘুমিয়ে পড়বে। ও যেন একদম বাধ্য ছেলের মতন বিছানায় শুলো, কুকুরে শুয়ে ঘুমিয়ে পড়লো, এখনও ঘুমাচ্ছে। আমি ঠিক আছে ঘুমাতে দাও, দেখো না। তো এই একটি ঘটনা। এগুলো কিন্তু অফ ক্যামেরায় আমাদের মাঝে মাঝে এই ধরনের পরিস্থিতির সামনা করতে হয়, যেগুলো আপনাদের সাথে কখনো শেয়ার করা হয় না। আর পেটশিলায় এই যে আমাদের অভিজ্ঞতা, এটা আপনাদের যুক্তি থেকে কি ব্যাখ্যা বের হয় আমাকে অতি অবশ্যই কমেন্টস করবেন, আমি আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকব। তো আজ এই পর্যন্ত। ডক্টর অভয়াকে নিয়ে আমার যে প্রতিবাদ, সে প্রতিবাদ চলতেই থাকবে, যতক্ষণ আমি বেঁচে আছি প্রতিবাদ চলবে। আর আপনারা সবাই লিখছেন, কমেন্টসে দেখছি যে ডক্টর অভয়ের বিদেহী আত্মাকে জাগরিত করে তুলুন, প্রকট করে তুলুন, অনেক শক্তি দিন। তো দেখুন আমার লড়াইটা কিন্তু তাই নিয়েই, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর সব থেকে একটা বিষয় বলার, আমি যতবার প্ল্যানচেট করলাম, প্রথম দিকে অভয়ের বিদেহী আত্মা স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেয়, স্বতঃস্ফূর্তভাবে, কিন্তু তারপর শেষের দিকে উনি ঝিমিয়ে যান, উনি সুষুপ্তিতে চলে যায়, গভীর সুষুপ্তিতে চলে যায়। আর এই জায়গাটা নিয়েই আমার লড়াই, আমি উনাকে সুষুপ্তিতে দিতে যেতে চাই না। আমি চাই উনি জাগরিত হয়ে থাকুক, এবং উনার যে ভয়ঙ্কর মৃত্যু, সেটি উনাকে যেন দগ্ধে দগ্ধে
ভয়ঙ্কর একটা আগ্নেয়গিরিতে রূপান্তরিত করতে সাহায্য করে। আর আমি সেই কাজটাই কিন্তু করে চলেছি আপনাদের চোখের বাইরে। খানিকটা আপনারা প্ল্যানচেটের মাধ্যমে সেগুলো দেখছেন, কিন্তু জেনে নিন ওটাও কিন্তু সামান্য একটা অংশ, এর থেকে অনেক অনেক বড় একটা অংশ যেটা ক্যামেরার বাইরে থাকে, যেটা দেখাতে পারি না। অভয়া বিধেয়ী আত্মাকে কিভাবে আরো প্রকট করে তোলা যায়, এগুলো দেখাতে পারি না, আমি দেখাতে চাইও না। খালি জেনে নিন, এটাই আমার লড়াই, এটাই আমার প্রতিবাদের ভাষা। যারা যেভাবে নিচ্ছেন নিন, আমার কোনো সমস্যা নেই। আমি খালি চাই ডক্টর অভয়ার এই ঘটনা যেন অন্তত আমাদের দেশে আর না হয়। একটা ঘটনা ঘটে গেল বাইরের রাজ্যে, একজন ধর্ষক এবং খুনিকে পুলিশ নিয়ে যাচ্ছিল। তারপর খবর হলো কি, পুলিশ সেই ধর্ষক খুনিকে গুলি করে মেরে দিয়েছে। তো এটা খবরটা শোনার পর আমার খুব ভালো লেগেছে, বিশ্বাস করুন খুব ভালো লেগেছে। সেই বিদেহী আত্মা ধর্ষিত হয়েছে, যে খুন হয়েছে, যে তার বিদেহী আত্মায় কিন্তু এই প্রভাবটা ফেলেছিল ওই 4 জন পুলিশের ওপর। কোর্টে কি হলো জানেন? কোর্টে বিচারপতি বলছে ও তো একজন ছিল, আপনারা তো 4 জন ছিলেন, কেন পারেননি তার সাথে? পছন্দ হলো না আমার এই কথা। আশা করি আপনাদের ওই জেরা বা এই প্রশ্ন পছন্দ হবে না। সেই যে পুলিশ 4 জন যে কাজটা করেছেন, স্যালুট, প্রণাম, এটাই হওয়া উচিত, এটাই হওয়া উচিত। পুলিশের তরফ থেকে বলা হলো তাদের রাইফেল ছিনিয়ে নিয়ে তাদের দিকেই ফায়ার করতে যাচ্ছিল, তাই মারতে বাধ্য হয়েছে, এনকাউন্টার। তো আমি জানি না বিচারপতিদের এরকম প্রশ্ন করা উচিত না অনুচিত, আমার জানা নেই। তবে আমি বলবো প্রকৃত ধর্ষক খুনিদের যদি এইভাবে মারা যেত এবং বিদেহী আত্মারা এইভাবে প্রকট হতো, তাহলে পরে জগতে এত জঘন্য অত্যাচার, নোংরামি হতো না, বন্ধ হয়ে যেত। তো এটার দরকার আছে। যাই হোক, বিচারপতির কাজ করেছেন, পুলিশরা পুলিশের কাজ করেছেন। এর ভেতরেও যে কিছু প্যারানরমাল ব্যাপার লুকিয়ে আছে আশা করি বুঝতে পারছেন। তো আমি চাইছি, ডক্টর অভয়া প্রতিবাদী ছিলেন কিন্তু অত্যন্ত দুর্বল মানসিকতা। হ্যাঁ, তিনি যা করেছেন এটা কিন্তু ভবিতব্য ছিল, তাকে এটাই করতে হবে এবং এটা করবার জন্যই তার জন্ম হয়েছিল। আমি বলেছি না, মহাত্মা পরিবর্তন আনবার জন্য নিজেকে বলিদান দিয়েছেন। এই জন্যই ওনার আশা ছিল, আপনারা বিশ্লেষণ করবেন, এই জন্যই ওনার আশা এই কাণ্ডটা ঘটাবার জন্য। আর আমি জানি বিচার ব্যবস্থা যাই করুক, বিচার হোক চাই না হোক, এর যে ভয়ঙ্কর পরিণতি জেনে রাখুন, যতক্ষণ পর্যন্ত ভয়ঙ্কর পরিণতি না হবে ততক্ষণ পর্যন্ত আমার লড়াই চলবে। যেদিন জানতে পারবেন এই সব অপরাধীগুলো আচমকা মরছে ঢপাঢপ মশামাছির মতো, সেদিন জানবেন ডক্টর অভয়ার বিদেহী আত্মা প্রকট হয়েছে। অপেক্ষা করুন এই দিনটির জন্য। বিচার কি হবে আমি জানি না, প্রমাণ লোপাট। অপরাধীরা চ্যালেঞ্জ দিচ্ছে, ক্ষমতা থাকলে প্রমাণ করে দেখান। একবারও বলছে না আমি অপরাধ করিনি, আমি নিরপরাধী, একবারও মুখ দিয়ে বেরোচ্ছে না। এটা বেরোচ্ছে, প্রমাণ করে দেখান। ভয়ঙ্কর চ্যালেঞ্জ। যাই হোক, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, শুভেচ্ছা রইল, বাই।